নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মার্কেট যতখানি ফ্ল্যাট থাকা সম্ভব ততখানি ফ্ল্যাট ছিল। নিফটি এক সময় 26,000 ক্রস করে গিয়েছিল, 26,009 অবধি উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেনি। কিছুটা কারেকশন এসেছে এবং মোটামুটি 25,953 আশেপাশে বন্ধ হয়েছে। নিফটি বা সেন্সেক্স তারা দুটোই আজকের পজিটিভ টেরিটরিতে তারা ট্রেড করতে পারতো বা শেষ পর্যন্ত তারা বন্ধ হতে পারতো আর বেশি উত্থান নিয়ে, কিন্তু মাঝখানে বাদ সাধলো আইটি কোম্পানিগুলো, অর্থাৎ নিফটি আইটি ইন্ডেক্স ভারতীয় শেয়ার বাজারকে টেনে নামিয়েছে। প্রত্যেকটা অর্থাৎ ভারতবর্ষের সেরা যে আইটি কোম্পানিগুলো রয়েছে তারা প্রায় 2.25% পতন দেখেছে। এর মধ্যে কোফর্জ প্রায় 2%, ইনফোসিস প্রায় 2.25%, এলটিআই মাইন্ডট্রি প্রায় 2.5%, পারসিস্টেন্ট টিসিএস দুটোই প্রায় 2.5%-এর কাছাকাছি পতন নিয়ে শেষ পর্যন্ত বন্ধ হয়েছে। এবার সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে ভারতবর্ষের যে মেজর আইটি কোম্পানিজগুলো রয়েছে তারা যে সার্ভিসেস বা সফটওয়্যার তারা এক্সপোর্ট করে সেটা কিন্তু মূলত আমেরিকাতে, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। ইউনাইটেড স্টেটসে যে রিটেল ডেটা রয়েছে সেটা একটু সফট এসেছে, অর্থাৎ লোকজন লাস্ট ডেটা অনুযায়ী যথেষ্ট পরিমাণ কেনাকাটা করেননি বা কনজিউমার্সরা যেটা ধারণা ছিল যে তারা করতে পারতেন। এই জিনিসটা তাদের শেয়ার বাজারকে ভাবিয়েছে এবং ভারতবর্ষের আইটি ইন্ডেক্সকে ডেফিনেটলি চিন্তিত করেছে। তার কারণ আমেরিকার মানুষজন, আমেরিকার সংস্থা যদি কেনাকাটা না করে, খুব স্বাভাবিকভাবে তার মানে যেটা দাঁড়াবে যে বিদেশি যে কোম্পানিগুলোর কাছ থেকে তারা সার্ভিসেস নেয় সেক্ষেত্রে তাদের অর্ডার কমে যেতে পারে। এই আশঙ্কাটা যে কোনো এক্সপোর্টমুখী বিজনেসের ক্ষেত্রেই ঘটে থাকে এবং আইটি সেক্ষেত্রে এক্সেপশন নয়। আইটি কেবলমাত্র যে এখন আন্ডার পারফর্ম করছে তা নয়, কেবলমাত্র এই বছরেই তো 7.5% নেমেছে কেবলমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভয়, কিন্তু বিগত 2 বছর ধরে আইটি তারা প্রায় 6.5% পতন নিয়ে ট্রেড করছে। অর্থাৎ 2 বছরে আইটি সেক্টর বিনিয়োগকারীদের তো কোনো ওয়েলথ ক্রিয়েট করে দেয়নি, উপরন্তু বলা যেতে পারে যদি 100 টাকা বছর দুয়েক আগে কেউ বিনিয়োগ করতেন মোটামুটি আজকে সেটা প্রায় 93 টাকা কাছাকাছি এসে দাঁড়াতো। আর মানে এটা কোনো কথা নেই যে আইটি সেক্টর ফিরে আসতে পারবে না। 2008-এর যারা সাবপ্রাইম ক্রাইসিস দেখেছেন বা 2020-তে যারা কোভিডের কারণে মার্কেটকে পতন দেখেছেন, মাত্র কয়েকদিনের মধ্যে নিফটি 40% পতন দেখেছিল। টিসিএস এর মতন কোম্পানি তারা 50% পতন দেখে ফেলেছিল মাত্র কয়েকদিনের ব্যবধানে। 20শে মার্চ সেই যে ভয়ানক দিন যখন সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হলো, লকডাউন হলো, তারপর কিন্তু মার্কেট মাত্রাতিরিক্ত আতঙ্কে ছিল। সেখান থেকে মার্কেট যদি রিকভার করতে পারে, সর্বকালীন উচ্চতা দিনের পর দিন ভাঙতে পারে, মনে করে দেখুন তো 2008-এ কি অবস্থা ছিল। সেন্সেক্স এবং নিফটি দুটোই কিন্তু তারা অনেক অংশে নিচে নেমে গিয়েছিল। যতদূর মনে পড়ছে নিফটি সম্ভবত 6,000-এর আশেপাশে বা সেন্সেক্স সম্ভবত 10,000-এর নিচে নেমে ট্রেড করছিল সেই দিনগুলো, যখন লোয়ার সার্কিট খেলো সেই দিনগুলোর কথা কিন্তু আজও মনে পড়ে। সেখান থেকে কি সাংঘাতিক কামব্যাক হয়েছে। মানে এটা দাঁড়াচ্ছে যে শর্ট পিরিয়ড অফ টাইমে মার্কেট ভলেটাইল থাকবে। তাতে কি কি ফ্যাক্টরস কাজ করে শর্ট পিরিয়ড অফ টাইমে? তাতে জিওপলিটিক্যাল টেনশন কাজ করে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার সময় আমরা দেখেছিলাম, ইসরায়েল ইরান দ্বন্দ্ব শুরু হওয়ার সময় মার্কেটকে বিচলিত হতে দেখেছিলাম, বা সম্প্রতিকালে আমেরিকা ইরানের মধ্যে যে সংঘাতের আবহাওয়া রয়েছে সেটা নিয়ে মানুষজন টেনশনে রয়েছে বা বাজার টেনশনে রয়েছে। এইগুলো শর্ট টার্মে মার্কেটকে কন্ট্রোল করে। এছাড়া মার্কেটকে কন্ট্রোল করে ইকোনমিক যদি কোনো ডিপ্রেশন আসে, যদি গোটা বিশ্ব জুড়ে দেখা যায় যে অর্থনৈতিকভাবে একের পর এক বিপর্যস্ত হয়ে যাচ্ছে, যেরকম হয়েছিল 2008-এর সাবপ্রাইম ক্রাইসিসের ক্ষেত্রে, সমস্ত কিছু শর্ট পিরিয়ড অফ টাইমকে মার্কেটকে সাংঘাতিকভাবে বিচলিত করতে পারে, কিন্তু ওভার এ লং পিরিয়ড অফ টাইম মার্কেট কিন্তু রিটার্ন দিয়ে থাকে। কেবলমাত্র যদি 2008 থেকেই দেখেন কতগুলো এমন কোম্পানি রয়েছে যারা 100 গুণ রিটার্ন দিয়েছে, 100 টাইমস।
কেউ 500 টাইমস। আজকে যেগুলো লার্জ ক্যাপ বা মেগা ক্যাপ হয়ে গেছে সেই সময় তাদের অবস্থা ছিল ভয়াবহ, এবং তাদের কিন্তু আপনারা নিফটিরও অংশ হিসাবে এখন দেখতে পাবেন যে ট্রেডিং তারা করছে। যে দীর্ঘমেয়াদী সময়ে মানুষজন বিনিয়োগ করে ধৈর্য ধরে বসে থাকতে পারবেন কিনা, বিশেষ করে যারা ভীষণ বড় বিনিয়োগকারী হন, যারা অত্যন্ত সফল বিনিয়োগকারী হন, তারা কিন্তু স্টক প্রাইসের মুভমেন্ট দেখেন না, তারা কিন্তু দেখেন যে কোয়ালিটি অফ বিজনেস, এটা কি উন্নত মানের পণ্য তৈরি করছে, এমন কি কোনো পণ্য তৈরি করছে যে পণ্য সাধারণত অন্যরা তৈরি করতে পারে না, অর্থাৎ হাই এন্ট্রি ব্যারিয়ার রয়েছে, এমন কি পণ্য রয়েছে যার ফলে তার ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো জেনারেটেড হয়। এই ধরনের ফ্যাক্টরসগুলোর ফলে কিন্তু একটি কোম্পানি বিনিয়োগযোগ্য হয়ে ওঠে। একটি কোম্পানি যদি 10 বছর পর দেখা যায় তার টেকার সম্ভাবনাই নেই, তাহলে সেই ধরনের কোম্পানিগুলো থেকে দূরে থাকাই শ্রেয়। এটা আমি বারবার বলছি, আবার বলবো, দয়া করে বিরক্ত হবে না, কারণ এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য, সেই ভালো কোম্পানিগুলোকে খুঁজে বের করা যাদের সাস্টেনেবিলিটি থাকবে, দীর্ঘমেয়াদী সময়ের জন্য তারা বাজারে টিকে থাকবে। তবে আমাদের মূলত যে ভুলটা হয় যে একটি 3000 টাকা দামের স্টকও কিন্তু একটি 5 টাকা দামের স্টকের থেকে অনেক বেশি সস্তা হতে পারে, তার ভ্যালুয়েশন দেখতে হয় সবসময়। এবং যে কারণে বহু কোম্পানি তারা দারুণ ভালো হওয়া সত্ত্বেও একের পর এক ডুবে গিয়েছে, ডিলিস্টিং হয়ে গেছে বা ভীষণ পেনি স্টকে রূপান্তরিত হয়ে গেছে, সেটা কিন্তু কাঁধের ওপর মাত্রাতিরিক্ত ঋণ। আইটি সেক্টরগুলোর পতন দেখে এটা আমাদের কখনোই এই ডিসিশনে আসা উচিত না যে কেবলমাত্র 1 বছর বা 1.5 বছর ধরে কোনো সেক্টর আন্ডার পারফর্ম করছে বলে তার ফিরে আসার সম্ভাবনা নেই। কেন এই কথা বললাম? তার কারণ যদি আইটি কোম্পানিগুলো আজকে বাজারকে টেনে নামাতে পারে, পাশাপাশি 3টে সেক্টর আজকে খেয়াল করে দেখুন তো, যে পাবলিক সেক্টর ইউনিট, যে ব্যাংক পিএসইউ, যে ব্যাংকগুলো রয়েছে অর্থাৎ সরকারি ব্যাংকগুলো রয়েছে, তো র্যালি করেছে আজকে, স্পেসিফিক্যালি অবশ্যই একটি কোম্পানির জন্যেই। এছাড়াও অটো কোম্পানিগুলো আজকে দুর্দান্ত র্যালি করেছে, আজকে ভালো মুভমেন্ট দেখিয়েছে। তাছাড়া হেলথ কেয়ার দেখুন, ইউনাইটেড স্টেটসের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়ে যাওয়ার পর হেলথ কেয়ার দারুণ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কেন? তার কারণ এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার আগে থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নানাভাবে হুমকি দিয়েই যাচ্ছিলেন, এবং তার মূলত টার্গেট ছিল ভারত ইনফরমেশন টেকনোলজি কোম্পানিসগুলো 1 নম্বর, এবং 2 নম্বর হচ্ছে হেলথ কেয়ার কোম্পানিসগুলো। এবং ভারতবর্ষের বহু বিলিয়ন ডলারের ওষুধ কিন্তু সেটা এক্সপোর্ট করা হয়, কেবলমাত্র ইউরোপে নয়, সেটা আমেরিকাতেও। সুতরাং আমেরিকা যদি কোনো কারণে ভারতের ওষুধ কোম্পানিগুলোর বিভিন্ন ওষুধের ওপর তারা অতিরিক্ত ট্যারিফ তারা বসিয়ে ফেলেনি অবশ্য, তার ফলে বিলক্ষণভাবে আমাদের হেলথ কেয়ার কোম্পানিসগুলো অ্যাফেক্টেড হতো। এই কোম্পানিসগুলো কিন্তু র্যালি করছে বর্তমানে, যারা ইউজুয়ালি আমেরিকার যে বড় বড় ফার্মা কোম্পানিসগুলো রয়েছে তাদের কাছ থেকে অর্ডার নেয় এবং আমাদের এখানে এপিআই তৈরি করে বা বায়ার সিমিলার্স তৈরি করে, বিভিন্ন ফর্মুলেশনস তৈরি করে, সেই কোম্পানিসগুলোতে আজকে কিন্তু আমরা দুর্দান্ত র্যালি দেখতে পেয়েছি। যেমন হেলথ কেয়ারের ক্ষেত্রে আজকের প্রায় 1.62% উত্থান এসছে নিফটি হেলথ কেয়ারে। এইবার অ্যাপোলো হসপিটালস হেলথ কেয়ারের সঙ্গে যুক্ত, এরা প্রায় 3.44% উত্থান। এবং বিশেষজ্ঞরা বলছেন যে ভারতবর্ষ টেকনোলজিক্যালি যেভাবে উন্নত হচ্ছে, যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইন্টিগ্রেট করছে এবং যেভাবে অর্গানাইজ করছে, অর্থাৎ হেলথ কেয়ার সেক্টর তো বেশ কয়েক বছর আগে ভীষণ ডিসঅর্গানাইজ ছিল বা আনঅর্গানাইজ ছিল, এখন এই হেলথ কেয়ার সেক্টর তারা পেনিট্রেট করা শুরু করছে। এবং তার জন্য একটা মূল কারণ অবশ্যই আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, রাস্তা তৈরি হওয়া, যে প্রান্তিক গ্রামগুলো রয়েছে সেই জায়গাগুলোতে বিভিন্ন হেলথ কেয়ার সেন্টার্স চলে যাচ্ছে, থ্যাঙ্কস টু হচ্ছে ওয়েল মেনটেন্ড রোড এবং ইনফ্রাস্ট্রাকচার। এর ফলে যে মানুষজন আগে তাদের বিভিন্ন ধরনের পরিষেবা, বিশেষ করে হেলথ কেয়ার পরিষেবা পাওয়ার জন্য তাদের বড় বড় শহরে আসতে হতো, ধীরে ধীরে এখন তাদের শহরে বা তাদের শহর মানে যেগুলো সাবারবান এরিয়াস বা এমনকি গ্রামে এই হেলথ কেয়ার সেন্টারে তাদের মানে ঢুকে গিয়ে তাদের কিন্তু সার্বিকভাবে তাদের ওভারঅল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করার চেষ্টা করছে। এই পেনিট্রেশনের ফলে যারা বিশেষজ্ঞ তারা মনে করছেন যে ভারতবর্ষের হেলথ কেয়ার সেক্টরের ভবিষ্যতের সম্ভাবনা দারুণভাবে উজ্জ্বল। অরবিন্দ ফার্মা মূলত এক্সপোর্ট করে আমেরিকাতে 2% উত্থান। বায়োকন এরা
প্রায় 1% উপর উত্থান দেখেছে। এরাও বায়োসিমিলার্স তৈরি করে, মূল যদিও এদের ব্যবসা ইনসুলিন। ডিভিস ল্যাব প্রায় 3.5% কাছে উত্থান। সেই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা ঘোষণা হয়েছিল, তারপর থেকে লাগাতার আমরা অটো এবং অটো অ্যান্সিলিয়ারিজ সেখানে ক্রমাগত উত্থান দেখে যাচ্ছি। এবং তার পেছনে খুব স্বাভাবিক যে কারণটা, সেটা হচ্ছে অটো অ্যান্সিলিয়ারিজ এবং অটো কোম্পানিজগুলো এতদিন বিমর্ষ হয়েছিল, কারণ আমেরিকাতে তাদের যে প্রোডাক্টগুলো তার উপর বড় ট্যারিফ বসছিল। এখন এই ট্যারিফ কমে যাবার ক্ষেত্রে এরা কিন্তু একটা দারুণ কম্পিটিটিভ মার্কেট পাবে আমেরিকার, এবং এরা যে কস্ট অর্থাৎ যে দামে এরা গাড়িগুলো তৈরি করতে পারবে এবং আমেরিকাতে এক্সপোর্ট করতে পারবে, সেটা নিঃসন্দেহে ইউরোপীয় দেশগুলো বা অন্যান্য দেশের থেকে অনেকটা কম দামে দিতে পারবে। এবং আমেরিকাতে এরকম প্রচুর তারা গ্রাহক রয়েছেন যারা এই ধরনের গাড়ি কনজামশনের জন্য তারা আগ্রহী। আইশার মোটরস নিয়ে আজকে একটু স্পেসিফিক্যালি আলোচনা করব। দুর্দান্ত রেজাল্ট করেছে, গত 13টা কোয়ার্টারের মধ্যে আজকে সেরা রেজাল্ট তারা পাবলিশ করেছে। 6.5% উপর উত্থান নিয়ে তারা ট্রেড করেছে। আইশার মোটরসের রেজাল্ট দেখুন। আইশার মোটরস ডিসেম্বর 2024 প্রায় 1170 কোটি টাকা প্রফিট করেছিল, এবং এটা কিন্তু প্রি মাইনরিটি প্রফিট। এবার ডিসেম্বর 2025 সেটা 1421 কোটি টাকায় সেই প্রফিটটা বেড়ে দাঁড়িয়েছে। তার মানে একটা সিগনিফিক্যান্ট প্রফিটে জাম্প করেছে। রেভিনিউ দুর্দান্ত বৃদ্ধি পেয়েছে। 4,973 কোটি টাকা রেভিনিউ ছিল ডিসেম্বর 2024, সেটা প্রায় 1200 কোটি টাকার কাছাকাছি তারা রেভিনিউ বা সেলস বৃদ্ধি করেছে। 6,114 কোটি টাকা তাদের রেভিনিউ। এইবার আইশার মোটরস একটা লার্জ ক্যাপ কোম্পানি, নিফটির অংশ, 2,13,214 কোটি টাকার তাদের মার্কেট ক্যাপিটাল রয়েছে। তাদের রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এন্ড রিটার্ন অন ইকুইটি দেখুন, দুটোই দুর্দান্ত। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সেটা 29.8, রিটার্ন অন ইকুইটি 24.1। এবং যদি খেয়াল করে দেখেন, দুর্দান্ত ক্যাশ ফ্লো, ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো 10,074 কোটি টাকা বিগত 5 বছরে, মানে আউটস্ট্যান্ডিং বলা যেতে পারে। এবার এন্টারপ্রাইজ ভ্যালু টু এবিট যদি দেখেন, সেটা 30.7, অর্থাৎ রিজনেবল। ডেট টু ইকুইটি নামমাত্র 0.02। খুব স্বাভাবিকভাবে আইশার মোটরসে আজকে যদি র্যালিটা দেখে থাকেন, সেটা তার ইনকামের সঙ্গে সাহায্য রেখেই আজকে আমরা র্যালি দেখেছি। সোনা এবং রূপোর দাম আজকে আবার বৃদ্ধি পেয়েছে। ক্রুড অয়েল আবার কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করেছে। এই দিকে আমাদের নজর রাখতে হবে। যত ইরান এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে, তত কিন্তু ক্রুড অয়েল নিয়ে টেনশন বৃদ্ধি পাবে। এফআইআইসরা লাগাতার বিগত 3 দিন ধরে তারা খরিদারি করছে, অর্থাৎ 3টে ট্রেডিং ডে ধরে। এখনো দিয়ে ফেব্রুয়ারিতে তারা পজিটিভেই রয়েছে। নেট বায়াস প্রায় 5,000 কোটি টাকার মতন তারা শেয়ারস কিনেছে। তার চায় না তারা ফার্দার আমেরিকান বন্ডস বিক্রি করার দিকে অগ্রসর হচ্ছে কিনা। সেটা হলে আমেরিকার বন্ড মার্কেটে বন্ডের লং টার্ম বন্ডের, সেটা 30 ইয়ারও হতে পারে, সেটা সিগনিফিকেন্টলি বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গোটা বিশ্বজুড়ে যে জিওপলিটিক্যাল খেলা চলছে, তার প্রভাব কিন্তু শর্ট পিরিয়ড অফ টাইমে বিভিন্ন দেশের অর্থনীতির ওপর পড়ছে। ভারতবর্ষের জন্য দেখুন, সেই অর্থে খারাপ তো কোনো সংবাদ নেই। ইনফ্লেশন আমাদের কম, আমাদের ব্যাংকগুলো স্টেবিলিটি পেয়েছে, তাদের যে নন পারফর্মিং অ্যাসেট এবং নন পারফর্মিং লোনস তারা সিগনিফিকেন্টলি কমিয়ে এনেছে। কর্পোরেট ব্যালেন্স ভীষণ স্ট্রং হয়ে উঠছে। বিগত কয়েক বছরের মধ্যে বলা যেতে পারে তাদের ব্যালেন্স শিট ক্লিন আপ হয়েছে, যেটা আসার কথা যে সরকারি কোম্পানিগুলো তারা আউট পারফর্ম করছে প্রাইভেট কোম্পানিগুলোর তুলনায়। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগামী বিজ্ঞপ্তি কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস বা অন্য কোনো অ্যাসেটের দেওয়া হয় না। আমার কথা শুনে যদি কোনো অ্যাসেট বা শেয়ারের আপনারা বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং যদি সত্যি মনে হয় আমার এই এপিসোডের ফলে বাঙালি বিনিয়োগকারীদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে পৌঁছে যায়। নমস্কার।